সমস্ত কিছু কর্মের ফল, আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। সমস্ত কিছু কর্মের ফল, আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। বেশ কিছুদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হলো। করবুক মহকুমায় চেলাগাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাত্রা শুরু করলো মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। বামেদের আমলে কিছুই ছিল না। বিজেপি আসার পর ত্রিপুরায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। যখন বামেরা ক্ষমতায় ছিল তখন ছিল মিছিল, মিটিং, সর্বস্ব রাজনীতি। বিজেপি আসার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে দিল্লি কি বলছে, কেন্দ্রের সরকার কি বলছে, তার তথ্য সহ আজ আমরা এই প্রতিবেদনে তুলে ধরব। কিন্তু শুরুতেই খুব মনোযোগ দিয়ে শুনুন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর হুঙ্কার। এই করোনার পরিস্থিতিতে যারা মূল বিরোধী পার্টি ত্রিপুরা রাজ্যে আর কিছু বিভ্রান্তকারী মানসিকতা ত্রিপুরাকে শোষণ করতে চায়, ত্রিপুরার মানুষকে অত্যাচার করতে চায়, তারা বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করেছে যে ত্রিপুরার মানুষ করোনাতে সব মরে যাবে, একজনও বাঁচবে না। ত্রিপুরার হেলথ ব্যবস্থা নেই, ত্রিপুরাতে ডাক্তার নেই, ত্রিপুরাতে হসপিটাল নেই। ত্রিপুরা একমাত্র স্টেট, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে 116টি পিএসসি সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেইলি যোগাযোগ ডাইরেক্টরে রয়েছে। পুরো ভারতবর্ষে আর কোন রাজ্যের মধ্যে নেই, একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে 116টি পিএসসি সেন্টারের সঙ্গে ডাইরেক্ট সেক্রেটারিয়েটের যোগাযোগ রয়েছে। তার খোঁজ খবর চলে যায় বন্ধু। আজকে করোনার স্থিতি কি ত্রিপুরাতে? আজকে রিকভারি রেট কত? করবুকে করোনাতে একজন ব্যক্তির মৃত্যু হয়নি, একজনের মৃত্যু হয়নি। আর ত্রিপুরাতে রিকভারি রেট 98%, 98% রিকভারি রেট। আর করোনা মৃত্যুর হার কত? মাত্র 1%, মাত্র 1% বন্ধু। এই চেলাগাং অঞ্চল গরিব অঞ্চল। পুরনো সরকার শুধু এই করবুকবাসীকে আন্দোলনের পর আন্দোলনে মানুষকে বিভ্রান্ত করা, খেতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া, সেই দিশাতে ক্রমাগত 25টা বছর কাজ করেছে। যেটা আমি বলছিলাম মনরেগার বিষয়ে, যে মনরেগার তৎকালীন সময়ে হাইয়েস্ট 35 হয়েছিল। আজকে এই সরকার আসার পর এই করবুক ব্লকে চেলাগাঙে কত আছে ম্যান্ডেজ? আজকের দিনে 70 ম্যান্ডেজ আছে, 70। কোথায় 35 আর কোথায় 70, ডাবল আছে মনরেগার কাজ। তো একদিকে যেমন মনরেগার কাজ, এই সরকার এক নতুন দিশা নিয়ে চলছে অ্যাসেট ক্রিয়েশনের সঙ্গে নিয়ে। আগে ছিল মনরেগার কাজ করো মানে পার্টির মিছিল করা। নরেন্দ্র ভাই মোদী যখন জিও ট্যাগিং তৈরি করেছে যে অ্যাসেট ক্রিয়েশন করতে হবে, এই সরকার সেই জিও ট্যাগিং এবং অ্যাসেট ক্রিয়েশনের সঙ্গে রেখে সেই কাজকে সম্পন্ন করে এভারেজ পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে 54 ডেজ ম্যান্ডেজ তৈরি করে দিয়েছে। 54 ডেজ পুরো ত্রিপুরাতে এভারেজ, আর এখানে 70। একদিকে মনরেগা, অন্যদিকে জব ক্রিয়েটর, এমএসএমই সেক্টর, ইন্ডাস্ট্রি, সব দিকে ত্রিপুরা সরকার কাজ করে চলছে বন্ধু। ইনফ্রাস্ট্রাকচার, রোড, হসপিটাল, আমার সাথে নরেন্দ্র ভাই মোদী জনজাতির জন্য হসপিটালের ব্যবস্থা করে দিয়েছে। নতুন হসপিটাল হতে চলছে, সেই দিশাতে ত্রিপুরা চলছে। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে। মুখ্যমন্ত্রী যখন চেলাগাঙে বক্তব্য রাখছিলেন তখন গ্রামের সহজ সরল সাধারণ জনতা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কারণ উপস্থিত জনতা জানতেন না যে মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করছেন এনাদেরকে, ভুল মিথ্যে মনগড়া বক্তব্য শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। ইন্ডিপেন্ডেন্ট কেন বলছে কথা? আসুন তাহলে তথ্য দিয়ে একটু জানিয়ে দেয়া যাক আসল ঘটনা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকে গত 3 বছরে পিছিয়ে গেছে আমাদের রাজ্য ত্রিপুরা। না, এটা কোনো বিরোধী বা সদলীয় সংস্কারপন্থীদের রাজনৈতিক বক্তব্য নয়। এই বক্তব্য খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অতি সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট। প্রতি 5 বছর পর পর দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালিয়ে প্রকাশিত হয় জাতীয় পরিবার স্বাস্থ্য সার্ভে। গত 12 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী NFHS 5 2019-20 রিপোর্টটি প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সংক্রান্ত সূচকগুলির ক্ষেত্রে পিছিয়ে গেছে ত্রিপুরা সহ দেশের বেশ কিছু রাজ্য। মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ঢাকঢোল পেটাচ্ছেন, সেখানে ত্রিপুরাকে নিয়ে কেন্দ্রের রিপোর্ট সম্পূর্ণ উল্টো কথা বলছে। বিশেষ করে শিশু মৃত্যুর হার, শিশুর অপুষ্টির হার, রক্তাল্পতা ইত্যাদি সূচকের ক্ষেত্রে উদ্বেগজনক অবনতি দেখা গেছে রাজ্যে। যেখানে 5 বছর আগের NFHS 4 অনুযায়ী ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে 1 এবং 5 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার ছিল যথাক্রমে 26.7% থেকে 32.7%। সেটাই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর NFHS 5 অনুযায়ী দুটোই বেড়ে হয়েছে যথাক্রমে 36.6% এবং 43.3%। শিশুদের এবং গর্ভবতী মহিলাদের রক্তাল্পতার হার ভয়ানকভাবে বেড়ে গেছে নতুন সরকার ক্ষমতা আসার পর। বাম আমলে যেটা ছিল 48.3% থেকে 54.4%, এখন সেটা বেড়ে হয়েছে যথাক্রমে 64.3% এবং 61.5%। অর্থাৎ অবস্থা ভয়াবহ আকার ধারণ করে নিয়েছে। যে তথ্যগুলো দেয়া হলো সেগুলো মুখ্যমন্ত্রীর মনগড়া বক্তব্যের মতো মনগড়া তথ্য নয়। কেন্দ্রীয় সরকার কি জানাচ্ছে তারই কিছু অংশ তুলে ধরা হলো মাত্র। তবে এটাও ঘটনা, বাস্তব সত্য বেশি দিন আড়াল করে রাখা যায় না। এবারে ছাড়ুন মুখ্যমন্ত্রীর তথাকথিত স্বাস্থ্য বিপ্লবের কথা। চেলাগাঙে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনার সাথে যেটা হবে সেটা আপনার কর্মফল। মুখ্যমন্ত্রীর বাংলা লাইন বিশ্লেষণ করলে দাঁড়ায়, আপনার সাথে ভালো হলে সেটাও আপনার কর্মফল, খারাপ হলে সেটাও অবশ্যই আপনার কর্মফল। একটা লাইনও ইন্ডিপেন্ডেন্ট বলেনি। আবারও শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। যে বিষয়গুলো ওই দিন চেলাগাংবাসী আমার সামনে তুলে ধরেছে, সবগুলোর কাজ 1 মাসের মধ্যে সরকার করতে সক্ষম হয়েছে। এটা জনতার সরকার, বাই দ্য পিপল সরকার। আগে কি ছিল? আগে যদি ফুটব্রিজ নিতে হতো তো কমসে কম 2 বছর রাস্তায় মিছিল করতে হতো, মিটিং করতে হতো, তারপরও দিচ্ছি দেব, নেতার বাড়িতে দৌড়ানো, হয়রানি, সে রাস্তা। একটি কাজও আগেরকার সময় পুরনো সরকার থাকাকালীন ওনারা নিজেরাই বলেন যে সমস্ত কিছু আন্দোলনের ফল। এখন আর মানুষ বলে না সমস্ত কিছু আন্দোলনের ফল, সমস্ত কিছু কর্মের ফল। আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। সমস্ত কিছু কর্মের ফল, আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। সমস্ত কিছু কর্মের ফল, আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। সমস্ত কিছু কর্মের ফল, আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। আজকে ত্রিপুরার মানুষ সেই জায়গায় পৌঁছে গেছে। আগে কি ছিল? সমস্ত কিছু আন্দোলনের ফল, সমস্ত কিছু আন্দোলনের কারণে হয়। আর ত্রিপুরার সাধারণ জনতাকে সেই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো, সমস্ত গরিব কৃষকদেরকে এই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই মাওবাদী কমিউনিস্টরা আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমাদের পবিত্র অন্নদাতা কৃষকদেরকে মতিভ্রষ্ট করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে যে নরেন্দ্র ভাই মোদী যে কৃষি বিল এনেছেন সেটা কৃষকের পক্ষে নয়। হে ত্রিপুরাবাসী,
মোদী সেই ব্যক্তি। ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি রয়েছে, 1,30,000 পাট্টাধারী রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে 2,22,000 গরিব কৃষক তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে প্রতি বৎসর পাচ্ছে। প্রতি বৎসর 6,000 টাকা করে। কোন আন্দোলন করতে হয়নি, কোন কৃষককে রাস্তায় বসতে হয়নি, কোন কৃষককে লম্বা লাইন লাগে আগরতলা যেতে হয়নি, কাউকে দিল্লি যেতে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কৃষকের জন্য 6,000 টাকা করে তার অ্যাকাউন্টে ব্যবস্থা। মাঝখানে কোনো কমিশন নেই, কোনো ক্যাডার নেই, কোন নেতা নেই, কোনো দল নেই, তার ব্যবস্থা করা। 25 বছর টানা সরকার কমিউনিস্ট পার্টি, তার আগে 10 বছরের টানা সরকার কি দিয়েছে কৃষকদেরকে? কি দিয়েছে ক্ষেত মজুরকে? ক্ষেত মজুরের নারা দিয়েছে, ক্ষেত মজুরের স্লোগান দিয়েছে, কিন্তু কৃষকদের খেতেই থাকতে দেয়নি। কেন? কারণ কৃষকদের জন্য কোনো কিছুই করেনি। তার কারণ তো কৃষকরা দেখছে যে আমরা ধান যদি করতে যাচ্ছি, আমার যে লাগত লাগে তার চাইতে মার্কেটে ধানের দাম কম হয়, তো কৃষকরা ধান খেতে করা বন্ধ করে রাস্তায় বসে গেছে। কোথায়? সিপিএম এর লাইনে চলছে। ছেলের একটা চাকরি লাগবে, ছেলের একটা ব্যবস্থা করুন স্যার, ব্যবস্থা করুন। ব্যবস্থা করব, লাগে লাইন লম্বা করো, লাইন লম্বা করো। ত্রিপুরার মানুষ লাইন লম্বা করতে যাচ্ছে, আর খেতে থেকে উঠে আসছে, আর সিপিএম এর লাইন লম্বা হতে চলছে। আর লাইন লম্বা হতে হতে ত্রিপুরার মানুষদেরকে 25টা বছর লম্বা করে ছেড়ে দিয়েছে এই কমিউনিস্টের পার্টির যে সরকার ছিল। ত্রিপুরার মানুষকে লম্বা করে ছেড়ে দিয়েছে। আজকে কৃষকরা খেতে যাচ্ছে। ত্রিপুরাতে 2,55,000 হেক্টর জমিতে 2 ফসল হচ্ছে। কৃষকরা তার সম্মান পেয়েছে, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা পাচ্ছে। এই প্রথম ত্রিপুরাতে এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট এই সরকার করেছে। তার আগে প্রকিউরমেন্ট হয়নি, এমএসপি লাগু হয়নি, মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরাতে লাগু হয়নি। আমি পুরনো সরকারের কর্তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আরে ক্ষেত মজুরের নাম বিক্রি করার দল, কেন এমএসপি লাগু হলো না ত্রিপুরাতে 10 বছর আগে? কেন লাগু হলো না এফসিআই প্রকিউরমেন্ট? কেন আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার কৃষকরা 17 থেকে 18 টাকার নিচে ধান বিক্রি করছে না? এখানে যারা কৃষক রয়েছে, যার কাছে সামান্য জমি আছে, বুকে হাত দিয়ে বলুন তো, এই সরকার আসার আগে প্রতি কিলো ধান কত করে বিক্রি করতেন? 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার ঊর্ধ্বে কোন কৃষক ধান বিক্রি করতে পেরেছে ত্রিপুরা রাজ্যে? আজকে ত্রিপুরা রাজ্যের কৃষক যারা বিচুলি আছে তাদেরকে বলে দে, ভাইয়া তোমাদেরকে দেব না, আগে অ্যাডভান্স টাকা দাও, তাহলেই দেব। কারণ এফসিআই এর মাধ্যমে 18 টাকা 15 পয়সা ভারত সরকার, ত্রিপুরা সরকার দিচ্ছে, তোমার কাছে দেওয়ার দরকার নেই। তখন সেই বিচুলিয়ার দল এই করবকে গ্রামের মধ্যে পর্যন্ত পয়সা নিয়ে কৃষকদের কাছে অ্যাডভান্স পৌঁছে যায়, ভাই তোমার ধানটা আমাকে দিও, আমার মিলে দিও। সেই জায়গায় ত্রিপুরার কৃষকরা পৌঁছে গেছে। আগে ছিল ত্রিপুরা সেই জায়গায়, আজকে ত্রিপুরা সেই জায়গা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কোন কৃষক কোনদিন ইন্স্যুরেন্সের নাম শুনেছে? চেলাগাঙ্গের কোন কৃষক ইন্স্যুরেন্সের নাম শুনেছে যে ফসলেরও বীমা হয়? মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সমস্ত গরিব কৃষকদের 1 একরের নিচে যাদের জমিন রয়েছে, মাত্র 10 টাকা, বাকি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে, মাত্র 10 টাকা তার ইন্স্যুরেন্স করে দিতে। 1 একরের নিচে যাদের জমি আছে ত্রিপুরাতে 96% কৃষক 1 একরের নিচে জমি রয়েছে। তার মানে ত্রিপুরার লগভগ 100% কৃষক কিষাণ যে ফসল বীমা মাননীয় প্রধানমন্ত্রী তার লাভ পাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যেটা বাকি রয়েছে সেটাও ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করে
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আর মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই দুটোটা একসঙ্গে করে 80% কৃষকদেরকে বীমা তৈরি করে দিয়েছে। এখন কৃষকের যদি ফসল খারাপ হয় তো বীমা কোম্পানি 3 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে পয়সা পৌঁছে দেবে। 3 মাসে ফসলও উঠে আসে, আর ফসল যদি না উঠে, ফসল যদি খারাপ হয়ে যায় তো কিষানের অ্যাকাউন্টে তার ফসলের টাকা পৌঁছে যাবে। তার ব্যবস্থা করেছে এই সরকার, তার ব্যবস্থা করেছে এই সরকার। আজকে ত্রিপুরা নতুন দিশায় চলছে। ত্রিপুরা নর্থ ইস্টের রাজ্য, নর্থ ইস্টের মাটি এমনিতে অর্গানিক, কিন্তু পুরনো সরকার থাকতে 1 ইঞ্চ ভূমিও অর্গানিক খেতির নামে সার্টিফাইড করাতে পারেনি। এই সরকার আসার পর আমরা 6000 হেক্টর জমিন অর্গানিক খেতির সার্টিফাইড করে নিয়ে এসেছি। আরো 15000 হেক্টর জমিন আমরা অর্গানিক করার জন্য, সার্টিফিকেশনের জন্য প্রসেসিং এ রেখে দিয়েছি। শুধু সেখানেই থামিনি ত্রিপুরা। ত্রিপুরার কুইন পাইনাপল, ত্রিপুরার আনারস দুবাইয়ের বাজারে যায়, ত্রিপুরার সেন্টেড লেবু আমেরিকাতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে, ত্রিপুরার যে ড্রাগন ফ্রুটস এখন কলকাতার বাজারে যাচ্ছে। বন্ধু, ত্রিপুরা সেই দিশাতে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে ত্রিপুরার কৃষক? ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম যখন পুরনো সরকার ছিল তখন 1 লাখ টাকার কাছাকাছি পার ক্যাপিটা ইনকাম ছিল। আজকে 32% ত্রিপুরাতে কৃষক রয়েছে। ত্রিপুরার ইকোনমিতে যে ডোমেস্টিক ইকোনমি, তাতে 32% কৃষকের দান রয়েছে। আর যখন কৃষকের ইনকাম বেড়েছে তাতে কি হয়েছে? ত্রিপুরার লোকের রোজগার বেড়ে গিয়েছে। একদিকে 7 পে স্কেল আর অন্যদিকে ডাবলিং ইনকাম কৃষকদের, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। আর তার কারণে যে পুরনো সরকার থাকতে 1 লাখ টাকা পার ক্যাপিটা ইনকাম ছিল, সেটা এখন দাঁড়িয়েছে কত? 1,25,000 টাকা, মানে 23% আয় বৃদ্ধি হয়েছে ত্রিপুরার মানুষ। 23%, 23% পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। রেকর্ড হে বন্ধু। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য? তাহলে সব যদি কর্মফলই হয়, এই যে কিছুদিন আগে স্টেট গেস্ট হাউসে বিপ্লব দেব মুর্দাবাদ, বিপ্লব হাটাও, ত্রিপুরা বাঁচাও স্লোগান উঠেছিল, সেটাও কি তাহলে মুখ্যমন্ত্রীর কর্মফল? সমস্ত কিছু কর্মের ফল। আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। সমস্ত কিছু কর্মের ফল। আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। যাক, স্বাস্থ্য দপ্তর নিয়ে কোনটা বিভ্রান্তিকর মন্তব্য, কোনটা কার কর্মফল, বা কোনটা একজন নির্বাচিত জনপ্রতিনিধির মনগড়া বক্তব্য, সেটা কিন্তু রাজ্যের সচেতন ভোটাররা খুব ভালোভাবেই জানে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।